প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজ পূর্ববর্তী ক্লাসের প্রাসঙ্গিকতা রেখে আলোচনায় প্রবেশ করব। পূর্ববর্তী ক্লাসের প্রাসঙ্গিকতা বলতে আমরা এর আগের ক্লাসে, গত দিনের ক্লাসে, সেখানে আলোচনা করেছি কঠিনের একটি প্রসারণ গুণাঙ্ক নিয়ে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে। সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কতগুলো সম্পর্ক পেয়েছিলাম। বিশেষ করে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা পেয়েছিলাম সেটা কি, আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1, এমনটি একটা সম্পর্ক পেয়েছিলাম। কেমন? তাহলে এখান থেকে L1 হলো প্রাথমিক দৈর্ঘ্য, T1 উষ্ণতায় একটা দণ্ড, কঠিন পদার্থের দণ্ড, তার দৈর্ঘ্য ছিল L1। উষ্ণতা যখন বৃদ্ধি করে T2 করা হলো তখন তার দৈর্ঘ্য হচ্ছে L2। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু পেয়েছিলাম কি, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন। কেমন? তাহলে আমরা যদি বলি এখান থেকে আলফার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, সেটা কেমন হবে দেখে নিই। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু, তাহলে কী পেলাম, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন। তো আমরা যদি এখন L2 মাইনাস L1 ইকুয়ালস টু যদি 1 হয়, আচ্ছা তার থেকে আমরা এইভাবে দিলে বেশি ভালো হবে। সাপোজ L1 ইকুয়ালস টু 1, T2 মাইনাস T1 এটাও 1, এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1। এইটাকেই যদি আমরা ভাষা দিয়ে বলি, সেটাই কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। কীরকম? একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে যে দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে তাকেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। খুব সহজ ব্যাপার। একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে যদি যতটা দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। বা ঘুরিয়ে এমনও বলা যেতে পারে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। বুঝে গেল? প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে, দেখো এইটার মান যদি 1 হয়, এটার মান যদি 1 হয়, তাহলে আলফা ইকুয়ালস টু কি, L2 মাইনাস L1। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। বোঝা গেল? তাহলে কি বলেছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। সংজ্ঞা জেনে গেলাম। এবার একক, আলফার এককটা কি হবে? আলফার একক, এই যে আলফার একক কি বলা যায়? আলফার একক মানে দৈর্ঘ্যের প্রসারণের একক। দৈর্ঘ্য প্রসারণের এককটা কি? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্য প্রসারণের একক মানে কিসের? দৈর্ঘ্যের একক, সেন্টিমিটার বা মিটার। তাহলে আলফার এককটা আমরা কি বলবো তাহলে? L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্যের পরিবর্তন। সেই দৈর্ঘ্যের পরিবর্তনের একক মানে সেটা দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক বাই L1 মানে কি, প্রাথমিক দৈর্ঘ্য, সেটাও দৈর্ঘ্যের একক। প্রাথমিক দৈর্ঘ্যের একক কি? সেও দৈর্ঘ্যের একক, মিটার বা সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের একক ইন্টু T2 মাইনাস T1 মানে উষ্ণতার একক। তাহলে আমরা কি পাচ্ছি? দৈর্ঘ্যের একক, বা এটা ছিল দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক, এর উষ্ণতার একক। তাহলে দৈর্ঘ্য একক ক্যান্সেল। তাহলে হলো কি 1 বাই উষ্ণতার একক, তাহলে 1 বাই উষ্ণতার একক। তাহলে অর্থাৎ আলফার একক তাহলে কি হবে? আলফার একক, অতএব আলফার একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। 1 বাই ডিগ্রি সেলসিয়াস মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, 1 বাই ডিগ্রি সেলসিয়াস মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অথবা কেলভিন ইনভার্স, অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। 1 বাই ডিগ্রি ফারেনহাইট বা 1 বাই ডিগ্রি সেলসিয়াস বা 1 বাই কেলভিন। বুঝে গেছে? তাহলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এবার আরেকটা প্রসঙ্গ যদি বলি, আলফার মাত্রা কি হবে? 1 বাই উষ্ণতার মাত্রা, উষ্ণতার মাত্রার সংকেত কি? ক্যাপিটাল থিটা। তাহলে 1 বাই
ক্যাপিটাল থিটা। তার মানে কি দাঁড়ালো? ক্যাপিটাল থিটা ইনভার্স। এটা কিন্তু এটা এই যে ক্যাপিটাল থিটা মানে এই দুপাশে টাচ করবে না, হ্যাঁ, মানে এরকম না, এরকম না, মানে এটা গোল দিয়ে এই এই মাঝখানে। তার যেমন ভরের মাত্রিয় সংকেত ক্যাপিটাল এম, দৈর্ঘ্যের মাত্রিয় সংকেত ক্যাপিটাল এল, সময়ের মাত্রিয় সংকেত ক্যাপিটাল টি, ভরের মাত্রিয় সংকেত ক্যাপিটাল এম, দৈর্ঘ্যের মাত্রিয় সংকেত ক্যাপিটাল এল, সময়ের মাত্রিয় সংকেত ক্যাপিটাল টি, ঠিক তেমনটি উষ্ণতার মাত্রিয় সংকেত ক্যাপিটাল থিটা। সেই ক্যাপিটাল থিটা ইনভার্স। ইনভার্স কেন? এই যে 1 বাই উষ্ণতা, তাহলে 1 বাই থিটা, তার মানে থিটা ইনভার্স। এটা হচ্ছে আলফার মাত্রা। তাহলে একটা বিষয় এখানে লক্ষ্য করি আমরা, যে গত ক্লাসে আমরা যেটা করেছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বার করেছিলাম, আমরা আজ কী করছি সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে ধারণা পেয়েছিলাম তার ডেফিনেশন, ইউনিট, ডাইমেনশন ইতিমধ্যে জেনে ফেললাম। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন। সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশনটা নিলাম কি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় সেটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কেমন? আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা তার একক জানলাম এবং তার মাত্রা জানলাম। সর্বোপরি এখান থেকে একটা কথা বলার আছে, সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর একক দৈর্ঘ্যের এককের উপর কিন্তু নির্ভরশীল নয়। সাপোজ তো তোমার কাছে কতগুলো ভিক্ষুক এসছে, বলছে বাবু কিছু পয়সা দাও। তা তুমি তাকে নাম জিজ্ঞেস করলে যে তোমার নাম কি, নাম প্রথম ভিক্ষুক বলছে আমার নাম রাজা, দ্বিতীয় ভিক্ষুক তোমার নাম কি, বলছে আমার নাম সম্রাট, তৃতীয় ভিক্ষুক তোমার নাম কি, বলছে আমার নাম বাদশাহ। তাহলে এই ভিক্ষুকগুলোর নাম কি? রাজা একজনের নাম সম্রাট, একজনের নাম বাদশাহ। নাম তাদের রাজা, বাদশাহ, সম্রাট, কিন্তু করছে তারা কি? ভিক্ষাবৃত্তি। তাহলে ওদের নামের সঙ্গে ওদের কাজের কোনো মিল আছে? মিল নেই তো। তাহলে এখানে নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, নাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অথচ এককের মধ্যে দৈর্ঘ্যের এককের কোনো গন্ধই নেই। নাম যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় অ্যাটলিস্ট তার এককের মধ্যে দৈর্ঘ্যের একটা একক তো থাকা উচিত, সেন্টিমিটার, মিটার থাকা উচিত ছিল, কিন্তু নাম তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অথচ তার এককের মধ্যে দৈর্ঘ্যের একক নেই, আছে কি? উষ্ণতার একক। তাই এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা কেমন হয়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, দেখাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়, বরং উষ্ণতার এককের উপর নির্ভরশীল। বোঝা গেছে? তাহলে আমরা কেমনটি করব? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেব আর এমনভাবেই দেখাবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়, বরং উষ্ণতার এককের উপর নির্ভরশীল। কেমন? তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিয়ে সর্বোপরি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে বুঝলাম। এখন একটি কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তার দৈর্ঘ্যের যেমন প্রসারণ হয় তেমনি তার ক্ষেত্রফলেরও প্রসারণ হয়। আবার বলছি, একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য যেমন প্রসারিত হয় উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তেমনি তার ক্ষেত্রফলেরও প্রসারণ হয়। তাই আমরা এখন ক্ষেত্র প্রসারণ নিয়ে একটু আলোচনা করব। কেমন? তাহলে আমরা এই মুহূর্তে যে আলোচনা ঢুকছি সেটা হচ্ছে কঠিনের ক্ষেত্র প্রসারণ নিয়ে। ক্ষেত্র প্রসারণ, তাহলে ক্ষেত্র প্রসারণ নিয়ে একটু আলোচনার মধ্যে ঢুকি। মনে করি একটা লোহার পাত, লোহা হতে পারে বা অন্য কোনো কিছুরই হতে পারে, একটা পাত আছে, একটা শিট পাত, যে কোনো ধাতব পাত মনে করি। সেই পাতটার T1 উষ্ণতায় এর একটা ক্ষেত্রফল ছিল। সেটা কত? সাপোজ এই লোহার পাতটা T1 উষ্ণতায় তার ক্ষেত্রফল ছিল S1 ছিল। কেমন? এবার উষ্ণতা যখন T2 করা হলো ওই পাতের ক্ষেত্রফল হয়েছে S2। আমি উষ্ণতা বৃদ্ধি করেছি, দ্যাট মিন্স T2 ইজ গ্রেটার দ্যান T1। আবার বলছি, একটি ধাতব পাত নেওয়া হয়েছে যার T1 উষ্ণতায় ক্ষেত্রফল S1 আর T2 উষ্ণতায় ক্ষেত্রফল S2। তাহলে উষ্ণতা বৃদ্ধি করেছি যেহেতু, তাহলে ক্ষেত্রফলে কিছু প্রসারণ হয়েছে। তাহলে ক্ষেত্রফলের প্রসারণ কতটা হলো? ক্ষেত্রফলের প্রসারণ অতএব ক্ষেত্র প্রসারণ
ক্ষেত্র প্রসারণ হয়েছে কতটা দেখি, ক্ষেত্র প্রসারণ ইকুয়ালস টু S2 মাইনাস S1, S2 মাইনাস S1 ক্ষেত্র প্রসারণ হয়েছে। এই যে ক্ষেত্র প্রসারণ হলো S2 মাইনাস S1 ইজ প্রপোর্শনাল টু S1। গতদিনের ক্লাসের কথা একটু মনে করলে বুঝতে পারবে যে সেখানে ছিল L2 মাইনাস L1 ইজ প্রপোর্শনাল টু L1 ছিল, আর এখানে এলো কি S2 মাইনাস S1 ইজ প্রপোর্শনাল টু S1, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ প্রাথমিক ক্ষেত্রফলের সমানুপাতিক। যত প্রাথমিক ক্ষেত্রফল বেশি হবে ক্ষেত্র প্রসারণও বেশি হবে। আবার S2 মাইনাস S1 ইজ প্রপোর্শনাল টু T2 মাইনাস T1। S2 মাইনাস S1 ইজ প্রপোর্শনাল টু S1 যখন আমরা বলতে পারি যখন T2 মাইনাস T1 স্থির। আবার S2 মাইনাস S1 ইজ প্রপোর্শনাল টু T2 মাইনাস T1 যখন L1 স্থির। গতদিন বলেছিলাম, আবারও বলছি যে এখানে x ইজ প্রপোর্শনাল টু y যখন z কনস্ট্যান্ট, আবার x ইজ প্রপোর্শনাল টু z যখন y কনস্ট্যান্ট যদি হয়, তাহলে x ইজ প্রপোর্শনাল টু y z, এটা যৌগিক ভেদের উপপাদ্য দিয়ে বলেছিলাম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে অতএব S2 মাইনাস S1 ইজ প্রপোর্শনাল টু S1 T2 মাইনাস T1। কেমন? তাহলে এই প্রপোর্শনাল চিহ্ন তুললে এখানে অবশ্যই এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, তাই না? তাহলে সেটা কি আসবে, S2 মাইনাস S1 ইকুয়ালস টু এই যে কনস্ট্যান্ট আসছে সেটা হচ্ছে বিটা। গতদিন বলেছিলাম আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর যেটা হলো সেটা হচ্ছে বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে বিটা S1 T2 মাইনাস T1। তাহলে এখান থেকে এটা একটা গাণিতিক এক্সপ্রেশন, এ দিয়ে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে যে ক্ষেত্রফলের কতটা প্রসারণ হলো। এবার S2টাকে যদি এ পাশে রেখে আমরা S1টাকে ওদিকে পাঠিয়ে দিই তাহলে কেমন হবে, S1 প্লাস S1 বিটা T2 মাইনাস T1। তাহলে S1 কমন নিলে কি পাবো, S2 ইকুয়ালস টু S1 ইন্টু 1 প্লাস বিটা T2 মাইনাস T1। একটি বিষয় নিশ্চয়ই খেয়াল করার মতো যে গত ক্লাসে যেটা আমরা পেয়েছিলাম L2 মাইনাস L1 ইকুয়ালস টু L1 আলফা T2 মাইনাস T1, এখানে সেটা এলো কি S2 মাইনাস S1 ইকুয়ালস টু S1 বিটা T2 মাইনাস T1। তারপর ওখানে ছিল কি L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এখানে কি হলো S2 ইকুয়ালস টু S1 ইন্টু 1 প্লাস বিটা T2 মাইনাস T1। দ্যাট মিনস এটা শুধু বলছি যেখানে L1 ছিল সেখানে S1 এসছে, যেখানে L2 ছিল সেখানে S2 এসছে, আলফার জায়গায় বিটা এসছে। তাহলে এই যে বিটা, আমি যদি এই লাইন থেকে বিটার ব্যাপারটা দেখি, বিটা ইকুয়ালস টু কি বলা যায়, বিটা ইকুয়ালস টু আমি এই লাইন থেকে আসছি, হ্যাঁ এখান থেকে এই লাইন থেকে বিটা ইকুয়ালস টু কি পাবো, S2 মাইনাস S1, S2 মাইনাস S1, S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। এটাকে ভাষায় বললে কেমন লাগবে, এই বিটাটার নাম কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। গত ক্লাসে ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, এটা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা। এর নাম কি বললাম, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়ালস টু কি, ক্ষেত্রফলের প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতার বৃদ্ধি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু ক্ষেত্রফলের প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতার বৃদ্ধি। যেখানে আলফা ছিল কি, আলফা ছিল দৈর্ঘ্যের প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতার বৃদ্ধি। তাহলে এটা একদম সেম কায়দায় আমরা এই ডেফিনেশন দিতে পারবো। বিটার ডেফিনেশন কিভাবে দেব, বিটার ডেফিনেশন এখান থেকে আমরা কিভাবে আসতে পারি, যে একেবারেই সেম প্রসেসে আমরা যেমনভাবে আলফার সংজ্ঞা দিয়েছিলাম তেমনভাবেই বিটার সংজ্ঞা দেবো। কেমনভাবে, T2 মাইনাস T1, T2 মাইনাস T1 ইকুয়ালস টু যদি 1 হয়, যদি S1টা যদি 1 হয় তাহলে কি বলা যাবে, তাহলে বলা যাবে যে বিটা ইকুয়ালস টু S2 মাইনাস S1
এটাকেই ভাষা দিয়ে লিখলে সেটাই ডেফিনেশন। অর্থাৎ ডেফিনেশনটা কীরকম হবে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে একক ক্ষেত্রফলে যতটা ক্ষেত্র প্রসারণ হয়। আবার বলছি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় সেটাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কেমন ছিল, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়। আর এটা বলছি কি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয় সেটাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, আমরা যদি বলি যে একক, বিটার একক, বিটার একক কী হবে, বিটার একক মানে ক্ষেত্রফলের একক বাই ক্ষেত্রফলের একক ইন্টু উষ্ণতার একক, ক্ষেত্রফলের একক বাই ক্ষেত্রফলের একক ইন্টু উষ্ণতার একক। তার মানে কী থাকবে, ক্ষেত্রফল একক কেটে গিয়ে 1 বাই উষ্ণতার একক। অর্থাৎ যেটা একটু আগেই বললাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, কার উপর নির্ভর করে, উষ্ণতার এককের উপর নির্ভর করে। সেখানে আমরা দেখেছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ইকুয়ালস টু দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক। দৈর্ঘ্যের একক কেটে গেছিল, ছিল কি 1 বাই উষ্ণতার একক। ঠিক তেমনটি বিটার এককও কিন্তু 1 বাই উষ্ণতার একক। অর্থাৎ বিটার একক কি আসবে, একই একক, অর্থাৎ বিটার একক ডিগ্রি বিটার, অতএব বিটার একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। অর্থাৎ একটা কথা, বিটার মাত্রা কি, বিটার মাত্রা হচ্ছে থিটা ইনভার্স, ক্যাপিটাল থিটা ইনভার্স। বিটার মাত্রা যদি আমি বলি, বিটার মাত্রা সেটা হচ্ছে ক্যাপিটাল থিটা তার ইনভার্স। অর্থাৎ আলফার একক মাত্রা আর বিটার একক মাত্রা সেম। আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যেমন দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল নয়, তেমনি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভরশীল নয়। কার উপর নির্ভরশীল, উষ্ণতার এককের উপর নির্ভরশীল। কেমন, তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ নিয়ে আলোচনা করছিলাম, সেই ক্ষেত্র প্রসারণ নিয়ে আলোচনা করতে গিয়ে কী বললাম একবার দেখে নিই, যে T1 উষ্ণতায় একটি পাত, কঠিন পাত, তার ক্ষেত্রফল ছিল S1, T2 উষ্ণতায় তার ক্ষেত্রফল বেড়ে হলো S2, তাহলে ক্ষেত্র প্রসারণ হয়েছে S2 মাইনাস S1। সেই ক্ষেত্র প্রসারণ প্রাথমিক ক্ষেত্রফলের সমানুপাতিক যখন উষ্ণতার বৃদ্ধি কনস্ট্যান্ট, সেই ক্ষেত্র প্রসারণ উষ্ণতার বৃদ্ধির সমানুপাতিক যখন প্রাথমিক ক্ষেত্রফল কনস্ট্যান্ট, সেটাকে থেকে আমি যৌগিক ভেদ দিয়ে এখানে পেলাম। তারপর প্রপোর্শনাল চিহ্ন তুলে ইকুয়ালস টু আনলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনলাম বিটা, যার নাম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সেখান থেকে S1টাকে ডান দিকে পাঠিয়ে S1 কমন নিয়ে এই জায়গা পেলাম। এটা দুটো বক্স করলাম না, দুটো সূত্র অঙ্ক করতে কাজে লাগবে। এটা হচ্ছে ক্ষেত্রফলের বৃদ্ধি যখন বল করতে বলবে এই সূত্র দিয়ে অঙ্ক করব, আর যখন বলবে অন্তিম ক্ষেত্রফল কত হবে তখন এই সূত্র দিয়ে অঙ্ক করব। সেখান থেকে আমরা পেলাম বিটা মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু ক্ষেত্রফলের প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতার বৃদ্ধি। সেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটার সংজ্ঞা দিলাম যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয়, এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটার একক কি হলো 1 বাই উষ্ণতার একক, মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এবং তার মাত্রা থিটা ইনভার্স। অর্থাৎ আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে একক মাত্রা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটার একক মাত্রা একই। তাহলে আমরা তাপ দিলে কি জানলাম, তাপ দিলে একটা কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ হলো, ক্ষেত্রফলের প্রসারণ হয়। দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা কমপ্লিট করলাম, ক্ষেত্র প্রসারণ নিয়ে আলোচনা হয়ে গেছে। আরও একটা প্রসারণ হচ্ছে কি, আয়তন প্রসারণ। তাপ দিলে কঠিন পদার্থের দৈর্ঘ্য যেমন প্রসারিত হয়, ক্ষেত্রফল যেমন প্রসারিত হয়, তেমনি আয়তনও প্রসারিত হয়। সাপোজ এই একটা কঠিন পদার্থ যার T1 উষ্ণতায় আয়তন হচ্ছে V1, তাহলে আমি যদি ক্ষেত্র প্রসারণ নিয়ে আলোচনার পরের স্টেপ যদি আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করি, তাহলে T1 উষ্ণতায় মনে করি T1 উষ্ণতায় একটি কঠিন পদার্থের আয়তন হলো V1, একেবারেই সেম প্রসেস। আমি শুধু একটু বলে যাই, দেখবে একদম হুবহু একই, যে T1 উষ্ণতায় একটি কঠিন পদার্থের আয়তন ছিল V1, T2 উষ্ণতায় ওর আয়তন হলো V2। তাহলে ক্ষেত্র প্রসারণের জায়গায় কী লিখবো, ক্ষেত্র প্রসারণের জায়গায় লিখছি
আয়তন প্রসারণ। দেখো শুধু চেঞ্জগুলো খেয়াল করো, কোথায় কোথায় চেঞ্জটা করছি। আয়তন প্রসারণ কি হবে তাহলে, S2 মাইনাস S1 এর জায়গায় কি হবে, V2 মাইনাস V1। এবার এই যে আয়তন প্রসারণ V2 মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু V1, প্রাথমিক আয়তনের সমানুপাতিক যখন উষ্ণতার পরিবর্তন স্থির। আবার V2 মাইনাস V1 মানে আয়তনের পরিবর্তন কি হবে, উষ্ণতা পরিবর্তনের সমানুপাতিক যখন প্রাথমিক আয়তন কনস্ট্যান্ট। একেবারেই সেম প্রসেস। তাহলে যৌগিক ভেদ দিয়ে আমরা পাচ্ছি V2 মাইনাস V1 ইজ প্রপোর্শনাল টু V1 T2 মাইনাস T1। সেখান থেকে পেলাম V2 মাইনাস V1, V2 মাইনাস V1। শুধু পরিবর্তনগুলো খেয়াল করো, এখানে যে কনস্ট্যান্টটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আনছি, দৈর্ঘ্যের ক্ষেত্রে আলফা এসেছিল, ক্ষেত্রফলের ক্ষেত্রে বিটা এসেছিল, আর এই ক্ষেত্রে গামা। কি বললাম, দৈর্ঘ্যের প্রসারণের ক্ষেত্রে যে কনস্ট্যান্ট এসেছিল সেটার নাম ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফলের ক্ষেত্রে যেটা পেয়েছিলাম বিটা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর এই ক্ষেত্রে সেই কনস্ট্যান্ট গামা, এর নাম হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে গামা S1 এর জায়গায় V1, অর্থাৎ যেখানে যেখানে S1 ছিল V1 দিচ্ছি, S2 এর জায়গায় V2 দিচ্ছি, আর বিটার জায়গায় গামা দেব, ব্যাপারটা একই। তাহলে V2 ইকুয়ালস টু, এখানে আমি V1টাকে এই পাশে পাঠিয়ে দিলাম। আমি জাস্ট ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যে শুধুমাত্র কোথায় কোথায় চেঞ্জটা হলো সেটা একটু খেয়াল করো। তাহলে V2 ইকুয়ালস টু V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1, একেবারেই সম্পর্কগুলো একই। তাহলে এখানে কি পাবো, এখানে পাবো গামা ইকুয়ালস টু কী হবে, V2 মাইনাস V1, গামা ইকুয়ালস টু যেটা পাবো, গামা ইকুয়ালস টু V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। তাহলে সংজ্ঞা দেবো কেমন করে, এর নাম কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক না হয়ে আয়তন প্রসারণ গুণাঙ্ক, একেবারেই দেখো সেম। তাহলে T2 মাইনাস T1 এক, V1 এক হলে গামা ইকুয়ালস টু V2 মাইনাস V1। তাহলে সংজ্ঞা দেবো কেমন করে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকেই আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আবার বলছি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী ছিল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী ছিল, সব একই। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী ছিল, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য পরিবর্তন হয়। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী ছিল, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয়। আর আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির কারণে কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকেই আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তারপর গামা, তাহলে গামার একক কি হবে, গামার একক একই, 1/, উষ্ণতার একক। কেন, গামার একক মানে কি, আয়তনের একক বাই আয়তনের একক ইন্টু উষ্ণতার একক, আয়তনের একক বাই আয়তনের একক ইন্টু উষ্ণতার একক। আয়তনের একক কেটে যাবে, কেটে গিয়ে কি থাকবে, 1/, উষ্ণতার একক। দ্যাট মিনস আলফা বিটার যে একক, গামার এককও একই, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কেলভিন ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। স্বাভাবিকভাবেই মাত্রাটাও একই হবে, থিটা ইনভার্স, ক্যাপিটাল থিটা ইনভার্স। অর্থাৎ একটা খুব সুন্দর ছন্দ আছে, সেই ছন্দটা কিন্তু একটু বোঝানোর চেষ্টা করলাম যে আলফা বিটা গামা এর যে ম্যাথমেটিক্যাল আমরা ডিসকাশন করলাম তাতে কিন্তু একটা সুন্দর ছন্দ আছে, সেই ছন্দটা লক্ষ্য করতে হবে। ছন্দটা খেয়াল করলে দেখতে পাবে যে L2 মাইনাস L1 আমরা এখানে পেয়েছিলাম, L2 মাইনাস L1 ইকুয়ালস টু L1 আলফা T2 মাইনাস T1। তারপর পেয়েছিলাম S2 মাইনাস S1 ইকুয়ালস টু S1 বিটা T2 মাইনাস T1। অর্থাৎ এই যে আলোচনার যে ছন্দটা সেটা দিয়ে আমরা কিন্তু আলফা বিটা গামা তার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন জায়গা পেলাম, যদি সেটা দিয়ে আমরা ব্যাপারটা দেখানোর চেষ্টা করি, আলফা বিটা গামা এখানে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ছিল L2 মাইনাস L1 ইকুয়ালস টু L1 আলফা T2 মাইনাস T1, এখানে সেটা ছিল কি, এখানে সেই জিনিসটা ছিল এরকম যে S2 মাইনাস S1 ইকুয়ালস টু S1 বিটা T2 মাইনাস T1। এখানে কি হয়েছে, এখানে সেই সম্পর্কটা দাঁড়ালো V2 মাইনাস V1 ইকুয়ালস টু V1 গামা T2 মাইনাস T1, এটা একটা লাইন গেল। আবার এখানে যেটা পেয়েছি L2 ইকুয়ালস টু কি, L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1,
এখানে সেটা পেয়েছি কি, এখানে সেটা পেলাম S2 ইকুয়ালস টু S1 ইন্টু 1 প্লাস বিটা T2 মাইনাস T1। আর এখানে পেয়েছি কি V2 ইকুয়ালস টু V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1। আমি একটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে এই তিনটি আলোচনা এতে কিন্তু মধ্যে একটা ছন্দ আছে, এবং সেই ছন্দটা ধরতে পারলে আলাদা কিন্তু একটা পড়লেই বাকিগুলো কিন্তু ওর উপরেই ভিত্তি করে মনে রাখা যাবে। যেমন এখানে আমরা পেয়েছি কি, এখানে পেয়েছি আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। ঠিক অনুরূপে এখানে পেলাম কি, এখানে পেলাম বিটা ইকুয়ালস টু S2 মাইনাস S1 বাই S1 T2 মাইনাস T1। আর এখানে পেলাম গামা ইকুয়ালস টু V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। অর্থাৎ এবার আলফা যেখানে যেখানে L1 এখানে সেটা S1, এখানে সেটা V1, এখানে যেটা L2 এখানে S2, এখানে V2, এখানে আলফা এখানে বিটা, এখানে গামা, এবং একক এর একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এরও একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এরও একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফাইনাইট ইনভার্স। এর মাত্রা থিটা ইনভার্স, এর মাত্রাও থিটা ইনভার্স, এর মাত্রাও থিটা ইনভার্স। অর্থাৎ আমরা যেটা জানলাম সেটা হলো একটা কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থের তাপ দিলে তার দৈর্ঘ্যের প্রসারণ হয়, তার ক্ষেত্রফলের প্রসারণ হয়, তার আয়তনের প্রসারণ হয়। সেই দৈর্ঘ্যের প্রসারণ প্রসঙ্গে আমরা একটা কনস্ট্যান্ট পেলাম। দৈর্ঘ্যের প্রসারণ আলোচনা করতে গিয়ে আমরা সম্মুখীন হলাম বা আমরা পরিচয় পেলাম একটি কনস্ট্যান্ট, তার নাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ নিয়ে আলোচনা করতে গিয়ে যে কনস্ট্যান্টটাকে পেলাম সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এবং আয়তন প্রসারণের প্রসঙ্গে পেলাম আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাই আলফা বিটা গামা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটি গুণাঙ্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তাদের ডেফিনেশন, ইউনিট, ডাইমেনশন সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে এদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ আছে, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, সে প্রমাণটা আমরা পরের ক্লাসে করব।